আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে কর্মরত আছি ইন্সট্রাক্টর এনটিএসসি ৩৮তম বিসিএস থেকে। আমি কথা দিয়েছিলাম প্রতি সপ্তাহে একটি করে বাংলা এবং বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের একটি করে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকের প্রথম ক্লাস। আপনার শিরোনামে দেখতে পাচ্ছেন যে বিসর্গ সন্ধি নিয়ে আজকের ক্লাসটা নেব। তো বিসর্গ সন্ধি, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। বিসর্গ সন্ধি যাওয়ার আগে আমি সন্ধি সংক্রান্ত বিষয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে যে সন্ধি শব্দটা আসলে কি। সন্ধি শব্দটা হচ্ছে তৎসম শব্দ। সন্ধি শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ, সন্ধি শব্দ নয়। এবং বাংলা ব্যাকরণের অধিকাংশ শব্দই তৎসম বা সংস্কৃত থেকে এসেছে, যার জন্য এটার নাম সংস্কৃত শব্দ থেকে আসছে। এবং দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে সন্ধি ব্যাকরণের কোথায় আলোচিত হয়। আপনারা দুই দিয়ে লিখতে পারেন যে সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনিতত্ত্বের একটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে ফোনোলজি। ফোনোলজি কারণ হচ্ছে ধ্বনিতত্ত্ব বা সাউন্ড প্রনাউন্সিয়েশন, এটা আইপিএ আমরা যে অনেক সময় করি যে আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, এই ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি এই বিষয় নিয়ে আলোচনা করে। আর আমরা জানি যে বাংলা ব্যাকরণের 4টি মূল বিষয় রয়েছে: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম। এই 4টি বিষয়ের মাঝখান থেকে এই সন্ধির বিষয়টি আমরা ধ্বনিতত্ত্বে দেখতে পাই। তো আমরা শিখলাম যে সন্ধি শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ, সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এর ইংরেজি শব্দ হচ্ছে ফোনোলজি। সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ হচ্ছে ধি, সম যোগ ধি। আর এটি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এটা হচ্ছে কি? ব্যঞ্জন সন্ধি। এখন হচ্ছে সন্ধির অর্থ রয়েছে, যে সন্ধি শব্দের অর্থ লিখবেন। সন্ধির অর্থ হচ্ছে মিলন, মিলকরণ, ঐক্য, সম্মিলন ইত্যাদি। তার মানে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, মিলকরণ, ঐক্য, সম্মিলন। এটা কিসের মিলন হয়? ধ্বনি অথবা বর্ণের মিলন। লিখতে পারি যে ধ্বনি অথবা বর্ণের মিলন। যে সন্ধিতে হয় ধ্বনি অথবা বর্ণের মিলন হয়। অনেক সময় প্রশ্ন আসে যে সন্ধির বিপরীত শব্দ কি? সন্ধির বিপরীত শব্দ হচ্ছে 5 নম্বর লিখি যে সন্ধির বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ। লেখেন যে সন্ধির বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ বা বিচ্ছেদ। যে সন্ধির বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ বা বিচ্ছেদ। আর সন্ধি শব্দটি গঠনগতভাবে বা এই বিশ্লেষণ করলে পাওয়া যায়। গঠন বা বিশ্লেষণে এটা হচ্ছে সম যোগ ধা। এটা হচ্ছে একটা ধাতু, ধা যোগ ই, সন্ধি। তাহলে আসলে মূলত আমরা সন্ধিটা কেন পড়ব? আমাদের সন্ধি পড়ার সবচেয়ে বড় এবং প্রধান যে কারণ, সেটা হচ্ছে 7 নম্বর। সন্ধি পড়ার কারণ বা সন্ধি পাঠের কারণ হচ্ছে উচ্চারণের সুবিধা। উচ্চারণের সুবিধা 1 নম্বর কারণ, উচ্চারণের সুবিধা। আরেকটা হচ্ছে যে শব্দকে সাবলীল করে শ্রুতি মাধুর্য বাড়ায়। তারপর হচ্ছে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বানান শুদ্ধিকরণ। আপনি যদি সন্ধি যদি পড়েন তাহলে বানান শুদ্ধিকরণ অবলীলায় পাবেন।
আর এই বানান শুদ্ধিকরণের জের ধরেই আমরা প্রথমে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় থাকতে পারে যে সন্ধি আসলে সংজ্ঞাটা কি। সন্ধির সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি যে সন্ধি হচ্ছে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। এবং সন্ধি কোন কোন পদে সন্ধি হয় আমরা জানি যে 5টি পদের ভিতরে ক্রিয়া ও অব্যয় পদে সন্ধি হয় না। এই দুইটাতে হচ্ছে হয় না। তাহলে বাকি যে পদগুলো থাকবে, হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই 3টা পদে বিশেষণ ও সর্বনাম এই 3টি পদের সন্ধি হয়। তাহলে হয় না কোথায়? ক্রিয়া এবং অব্যয় পদে। আর হয় কোথায়? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। শেষ। তো এরপরে আমরা যাব যে সন্ধি আসলে কত প্রকার। মুছে দিচ্ছি। সন্ধি মূলত কত প্রকার, এটাও মুছে দিচ্ছি যে সন্ধি, হ্যাঁ, আমরা একটু প্রথম থেকে আসি। যে সন্ধি হচ্ছে মূলত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি, আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি। এই বাংলা সন্ধিটি হচ্ছে 2 প্রকার, স্বর আর হচ্ছে কি ব্যঞ্জন। আর তৎসম সন্ধি 3 প্রকার। এটা হচ্ছে স্বর, ব্যঞ্জন, আর একটা হচ্ছে বিসর্গ। স্বর, ব্যঞ্জন, বিসর্গ, তৎসম সন্ধি 3 প্রকার। বাংলা সন্ধি 2 প্রকার। যদি আসে যে সন্ধি কত প্রকার? 2 প্রকার। বাংলা সন্ধি কত প্রকার? 2 প্রকার। তৎসম বা সংস্কৃত সন্ধি কত প্রকার? 3 প্রকার। তাহলে এমন কেন হলো? বিসর্গ সন্ধি, লক্ষ্য রাখবেন, বিসর্গ সন্ধিটা হচ্ছে বিসর্গ যুক্ত হয়ে, বিসর্গের পরে স্বর বা ব্যঞ্জন যুক্ত হয়ে যে সন্ধিগুলো হয় সেগুলো হচ্ছে বিসর্গ সন্ধি। এবং বাংলায় তাহলে বিসর্গ সন্ধি নেই কেন? এটার উত্তরে আমি বলবো যে বাংলা ব্যাকরণে এবং বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় আমরা যে সকল বাংলা শব্দগুলো ব্যবহার করি সেগুলো সন্ধি বিচ্ছেদ করতে গেলে বিসর্গ প্রয়োজন হয় না। অর্থাৎ বাংলা শব্দে বিসর্গ নেই। তার মানে আরও একটা বিষয় লক্ষণীয়, যে সকল শব্দ বিসর্গ সন্ধি বা যে সকল শব্দের ভিতরে বিসর্গ থাকে, বিচ্ছেদের পর আমরা বিসর্গ পাই, সে সব শব্দগুলো হচ্ছে কি তৎসম শব্দ। তার মানে আমরা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ চেনার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিসর্গ সন্ধি। ওকে, তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিসর্গ সন্ধি। আরও একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে যে অন্তঃসন্ধি এবং বহিঃসন্ধি কি। আমরা মূলত চাকুরি পরীক্ষা, সামনে 45তম BCS, তারপরে 40,000-এর মতো প্রাইমারি পরীক্ষা আছে, নিবন্ধন, NTS-এর মাধ্যমে বিভিন্ন নিয়োগ হয়, সে সব কিছু বিষয় মাথায় রেখে যে আমরা আমাদের পাঠটি সাজিয়েছি। আশা রাখি সবাই সাথেই থাকবেন। তো আসুন যে অন্তঃসন্ধি এবং বহিঃসন্ধি কি। অন্তঃসন্ধি ভার্সেস হচ্ছে বহিঃসন্ধি। বহিঃসন্ধি। অন্তঃসন্ধি, আপনি এটা মিল রাখবেন যে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমরা 2টা শব্দ বিচ্ছেদ করি, প্লাস অথবা প্লাস। অন্তঃসন্ধি হচ্ছে যে সন্ধি বিচ্ছেদে 2টি শব্দের অর্থহীন হবে। এটা অর্থহীন। আর এটা হবে কি, যে শব্দের অর্থ থাকবে অর্থবোধক। যেমন আমি যদি লিখি যে নয়ন শব্দটিকে যদি আমরা বিচ্ছেদ করি হবে কি, নে যোগ অন সমান হচ্ছে কি নয়ন। তার মানে এটার অর্থ নাই, এটার অর্থ নাই। অথচ আমরা যদি বহিঃসন্ধি দেখি, যেমন বিদ্যা যোগ হচ্ছে আলয় সমান বিদ্যালয়। সুতরাং আমরা বুঝতে পারছি যে শব্দ দুটির অর্থ থাকবে না, নেই, সেটা হচ্ছে অন্তঃসন্ধি। যে বিচ্ছেদ করলে যে শব্দ দুটির অর্থ থাকবে, বিদ্যা অর্থ বিদ্যা, আলয় অর্থ হচ্ছে গৃহ বা স্থান, এরকম বোঝায়, তাহলে সেটা হচ্ছে বহিঃসন্ধি।
পরীক্ষাতে আসেনি, তবে আসতে পারে, তার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আসুন আমরা চলে যাই বিসর্গ সন্ধিতে। আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, ওকে। কথা দিচ্ছি, বিসর্গ সন্ধির আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকেন, তাহলে বিসর্গ সন্ধি এবং তালব্য মূর্ধন্য ষ দন্ত স্বর যে বানানগুলো, এগুলো বুঝতে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। আশা রাখছি সাথে থাকবে। বিসর্গ সন্ধি আমরা শর্টকাট খুঁজি সবসময়, কিন্তু শর্টকাট শেখার আগেও কিছু ব্রডকাট শেখাটা জরুরি। আমি শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে ব্রডকাট শেখাবো। বিসর্গ সন্ধির জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওরা, বড় মানে সূত্রটাই হচ্ছে যে ওরা 300 বিসর্গ হয়। ওকে, এটা দিয়ে আমরা বিসর্গ সন্ধিটা শিখে ফেলবো। ওরা, এখানে ওতে হচ্ছে ওকার, রতে হচ্ছে র এবং রেফ, দুইটা হতে পারে। 300তে আমি বলবো তালব্যস্য মূর্ধন্যস্য, দন্তস্য মূর্ধন্যস্য, এবং আরেকটা হচ্ছে বিসর্গ। তার মানে বিসর্গ সন্ধির ক্ষেত্রে ওকার, র, রেফ, তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য এবং বিসর্গ থাকবে। এটা হচ্ছে শর্টকাট, এটা দিয়ে আমরা আগাবো। হ্যাঁ, আমার বিশ্বাস এটা যদি মনে রাখতে পারেন, তাহলে এই বিসর্গ সন্ধি নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো আসুন আমরা শুরু করি। এই বিসর্গ সন্ধিটি হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে র জাত আর একটা হচ্ছে স জাত। যে শব্দের বিসর্গ ক্ষেত্রে র এর পরিবর্তে যেখানে বিসর্গ ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে র জাত, এবং স এর পরিবর্তে যে বিসর্গটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স জাত। আরেকটা বিষয় লক্ষণীয়, বিসর্গের উচ্চারণ শব্দের শেষে হ হসন্তের মতো হয়। আমি আবারও বলে দিচ্ছি, বিসর্গের উচ্চারণ শব্দের শেষে হ হসন্তের মতো হয়। যেমন আমি যদি লিখি যে নিষ্ঠুর, আমি লিখলাম, এখানে হচ্ছে নি বিসর্গ যোগ হচ্ছে ঠুর। আপনি এটা দুইভাবে উচ্চারণ করতে পারেন, নি বিসর্গ যোগ ঠুর, অথবা মানে নি বিসর্গ যোগ ঠুর, অথবা যদি এটা হয়ের মতো উচ্চারণ করেন তাহলে ঠিক হবে নি যোগ ঠুর। আমি আবার বলছি, নি যোগ ঠুর, নি হ হসন্ত উচ্চারণ হচ্ছে, এভাবে বিচ্ছেদটা করবেন। আর যদি বিসর্গ হ হসন্ত না পড়েন তাহলে আপনি পড়বেন নি বিসর্গ যোগ ঠুর। এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে পরীক্ষার হলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো রজাত এবং সজাত বিসর্গ নিয়ে আমরা আলোচনা করব। আসেন, এখন হচ্ছে যে বিসর্গ ও বা মানে ওকার হয়, বিসর্গ কি হয়? ওকার হয়। বিসর্গ মূলত ও কার হয়, ওকার হয়। এটা হচ্ছে কি 1 নম্বর নয়, বিসর্গ হচ্ছে কি হয়? ওকার হয়। যেমন ধরুন আমি লিখলাম যে ততোধিক, তপ বন, তারপর লিখলাম যে তিরোধান। ওকে, এখন এই যে মাঝখানে ওকার আছে, এখানে ওকার আছে, এখানে ওকার আছে, তাহলে এগুলো হবে কি? এগুলো হবে কি বিসর্গ। এই ওকারগুলো বিসর্গ হয়। দেখেন, যেমন ততোধিক আমি লিখলাম যে তত বিসর্গ হলো কি? তত যোগ হচ্ছে অধিক, ততোধিক। তপবন, তার মানে বিসর্গ, ওকারটা বিসর্গ হবে তপ বিসর্গ যোগ বন, তপবন। তিরোধান, ওই ওকারের জায়গায় বিসর্গ যোগ হচ্ছে ধান, তিরোধান। এরকম আরও অনেক রয়েছে। যে আমি যদি লিখি যে মনোযোগ, এটা হবে কি? মন বিসর্গ যোগ। আমি যদি লিখি মনোনয়ন, মন বিসর্গ যোগ নয়ন। আমি যদি লিখি মনোনীত হবে। আমি যদি বলি যে মনোরম, কেমন হবে? আমরা পারবেন। আমি যদি বলি মনোহর, মনোগত,
ইতোমধ্যে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে বানানের জন্য এটা আসে, যে ইতোমধ্যে, ইতোমধ্যে। দেখেন যদি বিচ্ছেদ করেন তাহলে ইত বিসর্গ যোগ হচ্ছে মধ্যে, বানানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা, ইতোমধ্যে। যদি লিখি যে ত্রয়োদশ, ত্রয়োদশ, ত্রয়, তাহলে ত্রয় যোগ হচ্ছে দশ, ত্রয়োদশ। আমি যদি বলি সরোজ, আমি যদি বলি মনোজ, এগুলো হচ্ছে কি মানে বিসর্গটি ও কারে পরিণত হয়েছে। ওকে, তার মানে আমরা পড়লাম যে ওকার, ওকার এটা শেষ। পরের নিয়মে যাব আমরা পরের নিয়মে যাচ্ছি। বিসর্গ কখনো র হয়, 2 নম্বর নিয়মটা, বিসর্গ কি হয়? র হয়। নাম্বার 2, বিসর্গ র হয়। ওকে, 1 নম্বর, আমি যদি বলি যে অহরহ, খুবই গুরুত্বপূর্ণ, অহরহ, অহরহ। দেখেন এখানে র আছে, অহরহ। দুরবস্থা, দুরবস্থা, এখানে র আছে, র আছে। হ্যাঁ, যদি লিখি যে দুরাশা, দুরাশা, এখানে র আছে। যদি বলি দুরাত্মা, দুরাত্মা, এখানে র আছে। যদি বলি নিরাশা, নিরাশা, তাহলে এখানে র আছে। হ্যাঁ, এখানে র আছে, এখানে র আছে, এখানে র আছে, এখানে র আছে। এখন হচ্ছে এটাকে বলা হচ্ছে কি রজাত বিসর্গ। হ্যাঁ, আমরা যদি লিখি যে অন্তরঙ্গ, অন্তরঙ্গ, আমরা যদি লিখি যে নিরামিষ, 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 নিরামিষ। ওকে, দেখুন এগুলো এগুলো এখন বিচ্ছেদ করবো আমরা। যেমন র যে জায়গায়, যে স্থানে র থাকবে সে জায়গায় হবে কি বিসর্গ। ওকে, ওরা 300 বিসর্গ হয়, তার মানে এই বর্ণগুলো যেখানে থাকবে সে জায়গায় বিসর্গ আপনাকে বসাতে হবে। যেমন হচ্ছে র এখানে আছে, তাহলে অহ বিসর্গ যোগ হ, এখানে হ। শুধু হ থাকলেই তাহলে সেক্ষেত্রে আমরা আগে একটা অ ব্যবহার করব, তাহলে অহ বিসর্গ যোগ অহ, এটা হচ্ছে কি অহরহ। দুরবস্থা, এর র এর জায়গায়, যেমন দু বিসর্গ যোগ বস্থা, বস্থা বলতে কিনা শব্দ নাই, যার যেহেতু র র র র এর জন্য আমরা বিসর্গ ব্যবহার করেছি, তাহলে বস্থার পূর্বে আমরা অবস্থা ব্যবহার করব। দুরবস্থা, যদি এরকম থাকতো যে আ যদি থাকতো আকার, তাহলে দুরাবস্থা হতো। হ্যাঁ, দুরবস্থা। ওকে, দুরাশা, তার মানে হচ্ছে দু বিসর্গ যোগ আশা, দুরাশা। দেখেন এখানে র হয়েছে, এই বিসর্গটা র হয়ে গেছে, আকারটা এখানে আসছে। ওকে, সহজ। যেমন দু বিসর্গ যোগ আশা, দুরাশা। তারপরে লিখবেন যে দুরাত্মা, দু বিসর্গ যোগ আত্মা, আত্মা। এই যে র এর সাথে কার হয়েছে, তার মানে রটা বিসর্গ হয়েছে, এই আকারটা, এই আটা মানে পূর্ণমাত্রা, পূর্ণ বর্ণ থেকে এখানে কার হিসেবে ব্যবহার হয়েছে। নিরাশা, তার মানে কী হবে নিহ যোগ আশা। অন্তরঙ্গ, অন্ত যোগ রঙ্গ, সরি, অন্তঃ বিসর্গ যোগ অঙ্গ। নিরামিষ, নিহ যোগ আমিষ, নিহ আমিষ। ঠিক আছে, বিসর্গ র, এই রটা সন্ধির ক্ষেত্রে 2 ভাবে হয়, সরাসরি র হতে পারে, আর এটা হচ্ছে এটা রেফ, রেফ হিসেবে আমাদের এখানে আসতে পারে। তো আমরা রেফের কয়েকটা উদাহরণ দেখব যে বিসর্গ কখন রেফ হয়। আসলে এগুলো মূলত হয় যে শব্দ, বাংলা শব্দ থেকে। যেমন আমি যদি বলি হচ্ছে দুর্ঘটনা, দুর্ঘটনা, তার মানে এখানে রেফ আছে। আমি যদি বলি হচ্ছে দুর্নাম, দুর্নাম, দুর্নাম। আমি যদি বলি দুর্বল, রেফ আছে, এখানে রেফ আছে, সব জায়গায় রেফ আছে। আমি যদি বলি হয় নির্মাণ, নির্মাণ, রেফ আছে। নির্বাক, আমি যদি বলি নির্বাক। ধরুন লিখলাম নির্ভয়, সবগুলোতেই রেফ 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 আছে। এই রেফের জায়গায় হবে বিসর্গ। যেমন হচ্ছে এখন আপনাকে লক্ষ্য করতে হবে রেফটা কি এই বর্ণটার পর না আগে। যেমন হচ্ছে আমার উচ্চারণটা দেখেন, দুর্ঘটনা, তার মানে রেফটা হচ্ছে আগে, সুতরাং আমি এগুলো দেবো দু বিসর্গ, রেফের জায়গায় বিসর্গ যোগ ঘটনা। দুর্নাম, তার মানে দূর, দূর
রয়ের জায়গায় হচ্ছে বিসর্গ, তারপরে হচ্ছে নাম। দুর্বল, দু বিসর্গ যোগ বল। নির্মাণ, নি বিসর্গ যোগ হচ্ছে মান, নির্মাণ। তো নির্বাক কী হবে? নি বিসর্গ যোগ বাক। নির্ভয়, নি বিসর্গ যোগ ভয়। যদি বলা হয় যে নির্দিষ্ট, নি বিসর্গ যোগ দিষ্ট। দুর্ভাগ্য, দু বিসর্গ যোগ ভাগ্য, অথবা দু বিসর্গ যোগ ভাগ্য। ঠিক আছে। র বিসর্গের ক্ষেত্রে র হয়, মাঝে মাঝে রেপ হয়। আরও একটা বিষয় রয়েছে যে যদি যদি রস্যই দীর্ঘইর পর, যদি রস্যই দীর্ঘইর পর র আসে, তাহলে পূর্বের রস্যই এবং দীর্ঘইকারটি রস্যই এবং দীর্ঘইটি দীর্ঘই অথবা দীর্ঘকারে ব্যবহার হয়। আমি সূত্রটা বলে দিচ্ছি যে যদি রস্যই অথবা রস্য আসে এবং তারপরে র থাকে, সেক্ষেত্রে যে পূর্বের রস্যইটা হয়ে যাবে দীর্ঘই এবং রস্যটা হয়ে যাবে দীর্ঘ, এবং এগুলোর কার হবে? কার? দীর্ঘই কিংবা দীর্ঘ। আসুন আমরা দেখি। যেমন যদি থাকে এরকম নীরব, নি রব ব, তার মানে বিচ্ছেদের সময় হবে নি যোগ রব। যদি থাকে নিরস, নি রস, তাহলে হবে নি যোগ রস, নিরস। লিখলাম নিরুক, নি রুক, হবে কি? নি যোগ রূপ, নিরূপ। যদি দেখি চক্ষু রূপ, দেখেন চক্ষু রূপ, চক্ষু বানানটা কিন্তু রস্যুকার দিয়ে, যেমন চক্ষু রস্যু যোগ বিসর্গ যোগ হচ্ছে রূপ, চক্ষু রূপ। এই নিয়মটা হচ্ছে কি যে যদি বিচ্ছেদের ক্ষেত্রে রস্যইকার অথবা রস্যুকার থাকে এবং তারপরে র থাকে, যদি এরকম থাকে তাহলে আগের রস্যইকার বা রস্যুকারটা দীর্ঘইকার বা অথবা দীর্ঘ উকারে পরিণত হবে। এমন থাকতে পারে যে নিরক্ত, নিরন্ধ্র, এই বিষয়গুলো হচ্ছে এই নিয়মের আওতায়। শেষ। এই রয়ের নিয়মটা শেষ। এখন দেখেন যে 300 যে নিয়মটা, 300 বলতে আমরা শিখেছিলাম যে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যেটা পড়লাম সেটাকে বলা হচ্ছে যে সন্ধি বিচ্ছেদ, কিন্তু এটা বোঝানোর সময় আমি আপনাদেরকে সন্ধিটাই কিভাবে হয় সেটা বোঝাবো। লক্ষ্য রাখবেন যে আমরা কবর্গীয় মানে ক, চ, ট, ত, প এগুলো আছে, এগুলো আমরা পড়ি যে ক, একটু ধৈর্য সহকারে দেখুন যে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ঢ, মূর্ধন্য, প, ফ, ব, ভ, ম। দেখেন কবর্গীয়কে এটা বলা হয়েছে কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি। চবর্গীয় বলা হয় তালব্যধ্বনি, তালব্যধ্বনি। এটাকে বলা হয় মূর্ধাধ্বনি, এটাকে বলা হয় দন্তধ্বনি, এটাকে বলা হয় ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি। আরেকটা বিষয় বলে রাখছি যে একটা প্রশ্ন এসেছিল যে বাঙালি শিশুরা উচ্চারণের সময় প্রথম কোন বর্গীয় ধ্বনি উচ্চারণ করে, পবর্গীয় বা ওষ্ঠবর্গীয়? কারণ হচ্ছে মানে পাপা, বাবা, মামা এগুলো আগে বলে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এই উচ্চারণগুলো বাঙালি শিশুরা কিংবা আমরা উচ্চারণ করেছিলাম এই জন্য। তো আসুন এখন হচ্ছে আমরা এই 300 যে নিয়মটা পড়ব। লক্ষ্য রাখবেন বিসর্গের ক্ষেত্রে সমগোত্রীয় মানে তালব্য ধ্বনির সাথে সবসময় তালব্যস্য হয়, মূর্ধা ধ্বনির সাথে সবসময় মূর্ধন্যস্য হবে এবং দন্তধ্বনির সাথে সবসময় দন্তাস্য হয়। আসুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন যদি আমি লিখি যে নিশ্চয়, নিশ্চয়, হ্যাঁ, এটা বিসর্গ হবে যেমন নি বিসর্গ যোগ চয়। এটা হচ্ছে কি মানে সন্ধিজাত শব্দ থেকে বিচ্ছেদ অংশ। এখন যদি আমি অন্যভাবে লিখি
এই অংশ থেকে এই অংশ যদি লিখি তাহলে আমি আশা করছি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন হচ্ছে নি বিসর্গ যোগ চল, নি বিসর্গ যোগ চল। এখন দেখেন যে বিসর্গের পর চ চ আছে, চ হচ্ছে এই তালব্যধ্বনি, তালব্যধ্বনির একটি, তার মানে এখানে অবশ্যই তালব্যস্ত হবে, নিশ চল। আমি যদি লিখি নি বিসর্গ যোগ চিহ্ন, চিহ্ন, এখানে চ রয়েছে, চ হচ্ছে তালব্যধ্বনি, তার মানে এখানে তালব্যস্ত হবে নিশ, নিশ চিহ্ন। এরকম আরেকটা বিষয় হচ্ছে যেমন শির যোগ হচ্ছে ছেদ, দেখেন ছ হচ্ছে তালব্যধ্বনি, তার মানে এখানে তালব্যস্ত, এই বিসর্গটা সজাত কিন্তু হবে কি তালব্যস্ত। কীভাবে বুঝতে পারলেন? ছ দেখে, কারণ হচ্ছে ছ হচ্ছে তালব্য, তালব্য ধ্বনি, তালব্যধ্বনির দ্বিতীয় বর্ণ। এখন শিরত, শিরত ছেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা পরীক্ষায় এসেছিল। কারণ আমি অনেক সময় দেখেছি যে ছাত্রছাত্রীরা পরীক্ষার মধ্যে যেমন লিখবে নিষ্ঠুর, নিষ্ঠুর শব্দটা লিখবে নিষ্ঠুর, এটা হচ্ছে শুদ্ধ রূপ, কিন্তু অনেক ক্ষেত্রে সে দন্তস্ব দিছে, আবার মূর্ধন্য দিছে, আবার দন্তস্ব দিছে, এরকম কাটতে কাটতে আসলে এটা কিছুই বোঝা যায়। দেখেন মূর্ধন্য না দন্তস্ব, মূর্ধন্য না দন্তস্ব, একটা ক্লিয়ার না। এই মানে এই দ্বিধা দূর করার জন্য বিসর্গ সন্ধি জানা খুবই জরুরি। তো আমি এক নম্বরটা বললাম হচ্ছে তালব্যস্ব কোথায় হয়? তালব্য ধ্বনির সাথে। বিসর্গের ক্ষেত্রে যদি তালব্য ধ্বনির সাথে কোনো সজাত বিসর্গ হয় সেখানে হবে কি তালব্যস্ব। ওকে, আমি যদি এরকম লিখি, যদি বলি যে দুশ্চরিত্র, দুশ্চরিত্র, চ আছে, তার মানে হবে কি, হ্যাঁ আমি আরও কিছু লিখে দিই, তালব্যস্ব হবে। হ্যাঁ, দুশ্চরিত্র, দুশ্চিন্তা, দু দু যোগ চিন্তা, দুশ্চিন্তা, দুশ্চরিত্র যদি বলা হয় নি বিষয় ছিদ্র, ছিদ্র, তার মানে কি নিজ, নিজ ছিদ্র। ওকে, আশা করছি সকলেই বিষয়টি বুঝতে পারছেন। এরপরের নিয়মটাই আমরা আসি যে মূর্ধন্য কোথায় হবে। ওই আগের নিয়মের মতোই বিসর্গ সন্ধির সাথে বিসর্গের পর যদি মূর্ধা ধ্বনির যে কোনো একটি বর্ণ থাকে সেখানে সজাত বিসর্গের সময় মূর্ধন্যস্ব হবে। যেমন বলতে পারি নি, আমি আগে লিখেছিলাম নি বিসর্গ যোগ হচ্ছে ঠুর, দেখেন ঠ, ঠ বর্ণটা হচ্ছে এটা, ট ঠ ড ড মূর্ধন্য, এটা হচ্ছে মূর্ধা ধ্বনি, মানে মূর্ধা ধ্বনি অবশ্যই এখানে নিষ্ঠুর হবে, মূর্ধন্যস্ব নিষ্ঠুর। হ্যাঁ, ধনুষ্টঙ্কার, যেমন হচ্ছে ধনু বিসর্গ যোগ হচ্ছে টঙ্কার, ধনুষ্টঙ্কার, যেমন ধনু বিসর্গ আছে, এরপর হচ্ছে ট, ট বর্গীয় ধ্বনি, নিষ্ঠুরের ঠ ছিল, ট ছিল, এমন হচ্ছে কি ধনুষ টঙ্কার। ওকে, যদি বলা হয়, আমি বলি চতুষ্টয়, অবশ্যই মূর্ধন্যস্ব হবে, কারণ চতুষ্টয় এখানে আছে। এরপরটা হচ্ছে যে দন্তস্ব, কোথায় দন্তস্ব ব্যবহার করবেন? বিসর্গ সন্ধিতে এই ত থ দ দ দন্তন্য এগুলো যদি বিসর্গের পরে আসে তাহলে আপনি অনায়াসেই দিয়ে দিবেন এখানে দন্তস্ব হবে। যেমন আমি যদি এরকম বলি দু বিসর্গ যোগ থ, দু বিসর্গ যোগ হচ্ছে থ, থ দেখেন এটা থ, তার মানে থ দন্ত, দন্তবর্গীয়, হ্যাঁ দন্তধ্বনি বা তবর্গীয় ধ্বনি, দন্তধ্বনি অবশ্যই, তাহলে এখানে হবে কি দন্তস্ব, তার মানে হচ্ছে দুস থ। আমি যদি বলি দুস, দু বিসর্গ যোগ তর, তাহলে হবে কি দুস তর। আমি যদি বলি দু দু বিসর্গ যোগ, হ্যাঁ সরি, যদি মন বিসর্গ যোগ হচ্ছে তাপ, তাপ, হ্যাঁ তাহলে মনস্তাপ, তাহলে হচ্ছে মনস্তাপ। তাহলে আপনি সহজে বুঝতে পারলেন কেন, এই যে ত, ত আছে, তার মানে এখানে ত হচ্ছে দন্তধ্বনি, অবশ্যই দন্তস্ব। এই তিনটা বিষয় বোঝার ক্ষেত্রে আপনাকে ক চ ট ত প এবং
ককে কণ্ঠধ্বনি, চকে তালব্যধ্বনি, টকে মূর্ধধ্বনি, তবর্গীয়কে দন্তধ্বনি এবং পবর্গীয়কে ওষ্ঠধ্বনি বলা হয়। এই বিষয়টা মনে রাখতে হবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব, বাকিটুকু হচ্ছে আমার। ওকে, আসেন। তার মানে এই দুটা কি বাদ যাবে? না, কেউ বাদ যাবে না। এবার দেখেন যে এই দুটার কি হয়। তাহলে এই তিনটা আমি মুছে দিলাম। এখন কণ্ঠধ্বনি এবং ওষ্ঠধ্বনি এই দুইটার ক্ষেত্রে দেখবেন, কণ্ঠ এবং ওষ্ঠধ্বনি যদি বিসর্গের পরে অ অথবা আ উচ্চারিত হয় সেক্ষেত্রে হবে কি? দন্তস্ব। আবারও বলছি, বিসর্গের পর যদি অ অথবা আ উচ্চারিত হয় সেক্ষেত্রে হবে দন্তস্ব। অন্য কোনো স্বরধ্বনি, অন্য স্বর থাকলে সেখানে হবে মূর্ধন্যস্ব। অন্য স্বর থাকলে হবে কি? মূর্ধন্যস্ব। যেমন দেখেন, নম বিসর্গ যোগ হচ্ছে কার, বিসর্গের পর ক আছে, এই যে কণ্ঠধ্বনি, তাহলে একটা আছে। এখন আগে দেখতে হবে এটা কি অকা মানে অ আছে না আকার আছে নাকি অন্য কোনো স্বর আছে। নম, ন ম, ম উচ্চারণ করতে এখানে কি আছে? অ আছে। যেহেতু অ আছে তাহলে হবে কি? দন্তস্ব। অবশ্যই কি? নমস্কার, নমস্কার। আমি আরেকটা এরকম উদাহরণ দিচ্ছি, যেমন বা বিসর্গ যোগ হচ্ছে কর। যেমন দেখেন ক আছে, কণ্ঠধ্বনি ক, তার মানে আগে দেখব ভা, তাহলে আকার আছে ভা, তার মানে অবশ্যই কী হবে? এখানে দন্তস্ব হবে। ভাস, ভাস কর। ওকে, যদি আমি লিখি নি বিসর্গ যোগ হচ্ছে ফল, দেখেন এখানে ফ আছে। ফ হচ্ছে কি? এই বর্ণটা কণ্ঠধ্বনি এবং ওষ্ঠধ্বনি এই দুইটার ক্ষেত্রে, তার মানে হচ্ছে ফল, এটা আছে। এখন দেখেন তো, মানে অন্য স্বর যদি থাকে, অন্য স্বরধ্বনি নি 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 আছে, তার মানে রস্যই আছে, তাহলে এটা অ অথবা আ না, রস্যই অন্য স্বরধ্বনি। শুধু অ এবং আ থাকলেই দন্ত স হবে, এবং বাকি অন্য যে কোনো স্বরধ্বনি থাকুক না কেন সেখানে হবে কি? মূর্ধন্য স। তাহলে দেখেন নিষ্ফল, নিষ্ফল, নিষ্ফল। যদি বলা হয় নিষ্পাপ, নি যোগ পাপ, নিষ্পাপ। এখানে নিষ্পাপের ক্ষেত্রে মূর্ধন্য স হবে। কেন হবে? যেমন লিখি নি বিসর্গ যোগ হচ্ছে কি? পাপ। এই দেখেন পবর্গীয় বর্ণ, তাহলে তার আগে কি আছে? নি আছে, নি নি রসুই আছে, অবশ্যই এখানে মূর্ধন্য স হবে। নিষ্পাপ, নিষ্পাপ। ঠিক আছে, আশা রাখছি বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপর আমরা আরেকটা বিষয় করব, যে বিসর্গ 300 হয়ে গেল, এবং কি আরেকটা বিষয় ছিল যে বিসর্গ আমাদের মাঝে মাঝে বিসর্গ হয়। এই বিষয়টা আমাদের বইতে কয়েকটা ছিল, যে শিল্পীরা, মন কষ্ট, প্রাতঃকাল, এই ধরনের বিষয়টা ছিল। তো আসুন আমরা এখন ওই বিষয়টা করব, যে এটা কেন হয়, বিসর্গ কেন থাকে। কিছু কিছু শব্দের ভিতরে বিসর্গ থাকে, এই বিষয়টা আমরা এখন দেখব। আমি আমাদের যে জাতীয় উদাহরণ সেগুলো লিখি, যে ছিল কি আমাদের প্রাতঃকাল, প্রাতঃকাল ছিল, তারপরে ছিল কি শিল্পীরা ছিল, তারপরে ছিল কি মনোযোগ, কষ্ট, এগুলো ছিল। হ্যাঁ, এই তিনটা আমাদের ছিল। এখন আরও হতে পারে, যেমন ঠিক ছিল তো, কি লিখি? অতঃপর, এখানে বিসর্গ হবে। যেমন আমি যদি লিখি যে অতঃপর, এটা সন্ধি বিচ্ছেদ কি? ইত পূর্বে, সন্ধি বিচ্ছেদ কি? মোস্ট ইম্পর্টেন্ট, দুঃখ, দুঃখ। তারপর হচ্ছে নিঃশ্বাস, মনঃসংযোগ, মনঃসংযোগ নেই শ্বাস। ওকে, আরও হতে পারে, যেমন দেখেন এগুলোতে বিসর্গ থেকে যায়, যে বিসর্গ কখনো কখনো বিসর্গই হয়, এরকম একটা নিয়ম। কিন্তু ভাইয়া কেন হয় এই নিয়মটা আমরা অনেকে জানি না কিংবা পড়ি না, এবং যারা জানে তারাও পড়াইতে চায় না। তো আসুন এই নিয়মটা আমরা দেখি। যদি বিসর্গের পর ক, খ, যুক্তাক্ষ, এটা হচ্ছে ক হসন্ত যুক্ত মূর্ধন্য স, এই দুইটাই আছে, দেখবেন ক খ যুক্তাক্ষ, প প ফ
মূর্ধন্য ষ এবং তালব্য ষ, মূর্ধন্য ষ এবং হচ্ছে কি তালব্য ষ, এগুলো যদি থাকে, এগুলো যদি মূর্ধন্য ষ না, দন্তস্বই হবে এটা, হ্যাঁ ভুল লিখছিলাম, দন্তস্ব, এগুলো যদি থাকে বিসর্গের পর, তাহলে পূর্বের যে বিসর্গ থাকবে এটা বহাল থাকবে, মানে এটা বিলুপ্ত হবে না। যেমন আপনি দেখেন প্রাতঃকাল, প্রাত যোগ কাল, বিসর্গের পরে ক আছে, এই যে ক আছে, শির বিসর্গ যোগ হচ্ছে পীড়া, প, এই দেখেন ক আছে, হ্যাঁ, মনকষ্ট, মন বিসর্গ যোগ হচ্ছে কষ্ট, এই যে ক আছে, মনকষ্ট, হ্যাঁ। অনেকেই যেমন প্রাতঃকাল, হ্যাঁ, আরেকটা আছে কি, আরেকটা শব্দ আছে বলে প্রাতরাশ, যেমন দেখেন যে প্রাতরাশ, এখানে কিন্তু বিসর্গ নেই, এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রাতঃ যোগ হচ্ছে আশ, এটা হচ্ছে রজাত বিসর্গ সন্ধি। কারণ দেখেন বিসর্গ আছে, এরপরে স্বর আ আছে, তার মানে এগুলোর মধ্যে নেই, এটা বিসর্গ বহাল থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হওয়ার পর কি হবে, এটা কি হবে এখন, স হবে, ও হবে না কি হবে? এখন যদি প্রাতঃশ্বাস কোনো শব্দ নেই, বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যে কোনো শব্দ নেই, তার মানে হবে কি এটা প্রাত, এটা যদি র হয়ে যায়, বিসর্গটা যদি র হয়, তাহলে আতে আকার হবে প্রাতরাস, খুব সুন্দর হয়ে গেল। তাহলে প্রাতঃকাল এবং প্রাতরাসের ভিতরে পার্থক্য হচ্ছে কি, প্রাত বিসর্গের পরে ক আছে, এই বর্ণগুলোর মধ্যে আছে, যার জন্য বিসর্গ থেকে গেছে, আর এরপরে এটা নাই, প্রাতরাস, এখানে ক নেই, তার মানে এটা হচ্ছে রজাত বিসর্গ। আমরা যে সমস্ত জায়গাগুলো ভুল করি, আশা রাখছি এই নিয়মটি পড়ার পর কোথায় কোথায় বিসর্গ সন্ধিতে বিসর্গ বহাল থাকে এবং কি বিচ্ছেদের সময় বিসর্গটি সন্ধিবদ্ধ পদে বিলুপ্ত হয় না, সেই বিষয়টি আপনি মনে রাখতে পারবেন এবং অন্যকে শেখাতে পারবেন। এরপর দেখি অতঃপর, অত বিসর্গ যোগ হচ্ছে পর, এখানে প আছে, ইত পূর্বে, এটা অনেক পরীক্ষায় এসেছে, ইত বিসর্গ যোগ হচ্ছে পূর্বে, তার মানে কি আমরা পড়ি যে ইতোমধ্যে, পূর্বে, আমি ইতোমধ্যে দেখিয়েছি যে ও এর ক্ষেত্রে ইতোমধ্যে হয়, দুঃখিত, আমরা ইতোমধ্যে দেখিয়েছিলাম এবং ইতোপূর্বে দুটি শব্দ। দেখেন যদি আমি লিখি যে ইতোপূর্বে, ওকে, ইতোপূর্বে, দেখেন ইত বিসর্গ যোগ হচ্ছে প আছে পূর্বে, তার মানে প যদি থাকে, বিসর্গের উপর প থাকলে বিসর্গ থাকবে, বিলুপ্ত হবে, এখানে আছে ইতোমধ্যে, এটা হচ্ছে ইতোমধ্যে, তার মানে হচ্ছে কি ইত যোগ মধ্যে, এই বিসর্গের উপরে ম এখানে নেই, তার মানে অন্য নিয়ম হবে, ওকে। আশা রাখছি বিষয়টা বুঝতে পারছেন। এখন দুঃখ মানে খ বর্ণ এখানে রয়েছে, তার মানে বিসর্গ বিলুপ্ত হবে না। মনসংযোগ, মন বিসর্গ যোগ সংযোগ দন্তে স রয়েছে। নিঃশ্বাস, বিসর্গ যোগ তালব্য, এই তালব্য শব্দটি রয়েছে। এই বর্ণগুলো থাকার কারণে এর পূর্বের বিসর্গটি বিলুপ্ত হয় না। এর পূর্বে যে বিসর্গ থাকে, এই বিসর্গ কি হয় ভাইয়া, বহাল হয় বা বহাল থাকে। তো আশা রাখছি আজকের বিসর্গ সন্ধির যে সংক্ষিপ্ত মানে শর্টকাট যে নিয়মটা, ওরা 300 বিসর্গ হয়, এটা থেকেই আমরা পূর্ণ বিসর্গ সন্ধি বানান, তালব্যস্ব কোথায় মূর্ধন্যস্ব, কোথায় দন্তস্ব হবে, কোথায় ওকার হবে এবং কোথায় বিসর্গ বিলুপ্ত হবে না, এই বিষয়টি সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। ভিডিওটি শেয়ার করুন, লাইক দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। এই ভিডিওটি যদি ভালো লাগে এবং কোনো কিছু জানার যদি প্রয়োজন পড়ে,
কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দোয়া করবেন আমার জন্য। আমার ইচ্ছা যে যারা বেকার প্রার্থী ভাই ও বোনেরা রয়েছে চাকরি প্রত্যাশী, তাদের সুবিধার্থে প্রতি শুক্রবার অথবা সপ্তাহে আমি চেষ্টা করব প্রতি শুক্রবার একটি করে ফ্রি ক্লাস দেওয়ার জন্য বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।